বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে ডিফারেন্সিয়েশন থেকে কিভাবে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলি আসে সেগুলি বিস্তারিত ডিসকাস করার চেষ্টা করব। এট দ্য সেম টাইম আমরা কিছু ইন্টিগ্রেশনের টেকনিকস দেখাবো। আমরা ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলাগুলি শিখেছি, সাপোজ এক নাম্বার একটি ফর্মুলা শিখেছি পাওয়ার ফর্মুলা হিসাবে ডিডি এক্স অফ এক্স টু দা পাওয়ার এন। কেউ বলতে পারবে এর রেজাল্টটা? এনিবডি? Sir, nx to the power n minus 1. n into x to the power n Minus minus 1. ঠিক আছে, এই ছিল আমাদের ফর্মুলাটা। সো এর মতো একটি ইন্টিগ্রাল ফর্মুলা আছে, আর ইন্টিগ্রেশন ইজ দা অ্যান্টি ডেরিভেটিভ। ডেরিভেটিভের ঠিক বিপরীতটাকে ইন্টিগ্রেশন বলা হয়। আমি ইন্টিগ্রেশন নিয়ে বিস্তারিত স্লাইড দিয়ে পড়াবো, তবে আজকে না। ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন জিনিসটাকে আমি যদি গল্পের মাধ্যমে বলি, তাহলে বলা যায় যে ইন্টিগ্রেশন হলো এবং ডিফারেন্সিয়েশন। আমি একটা গ্রাফ দেখাচ্ছি, চিত্র। এটা একটা ওয়াটার জার। এই ওয়াটার জার থেকে একটা চ্যানেল দিয়ে পানি পড়তেছে ফোটায় ফোটায়, ঠিক আছে? তাহলে কোথায় পড়তেছে? আরেকটি বোলের মধ্যে পানি পড়তেছে। এরকম হয় না ঘটনা? জি স্যার। এখন rate of change of falling water, the rate of change of falling water, অর্থাৎ উপরের জার থেকে নিচের জারে কি হারে কি রেটে পানি পড়তেছে, সেটাই হলো ডিফারেন্সিয়েশন, ইজ ডিফারেন্সিয়েশন। মানে কি, যে সে ফর এক্সাম্পল পেশেন্টের গায়ে যখন স্যালাইন ওয়াটার পুশ করা হয়, তখন ডাক্তার সাহেব এভাবে ঘড়ি দেখে একটা রেট নির্ধারণ করে, পার মিনিট 50 ফোঁটা বা 30 ফোঁটা, দ্যাট ইজ পার মিনিট ফলিং ওয়াটার ইনটু পেশেন্ট 30, 40, 50, সেটা রেট ক্যালকুলেশন করে পেশেন্টের অবস্থা বুঝে, সেই রেটটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন। একেবারে বেসিক একটা কথা বললাম, রেট অফ চেঞ্জ অফ ফলিং ওয়াটার ইজ ডিফারেন্সিয়েশন। এই ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের বিভিন্ন রকমের ডেফিনিশন আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আর হলো আফটার সার্টেন টাইম, একটা নির্দিষ্ট সময়ের পরে, মনে করো 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টায় কি পরিমাণ ওয়াটার ইন করেছে, টোটাল water indicates integration, অর্থাৎ সামেশন অফ টোটাল ওয়াটার। 1 ঘন্টা বা 2 ঘন্টায় কি পরিমাণ পানি এখানে জমায়েত হয়েছে, সেই পরিমাণটা হলো ইন্টিগ্রেশন দিয়ে মেজার করতে হয়। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর টোটাল মুহূর্তটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন। বোঝা যাচ্ছে? আমি যদি একটা গল্পের মাধ্যমে ফান করে একটা ইন্টিগ্রেশনের ডেফিনিশন লিখি, মনে করো আমাদের জীবন, লাইফের সংজ্ঞাটা কি? লাইফ শুরু হয় বার্থ থেকে, জন্ম থেকে, ডেথ, জন্ম থেকে মৃত্যু, ফাংশন অফ টাইম, জীবনের সময় অতিবাহিত করি, ডি অফ টাইম। আমরা এখন, তোমরা এজ এ স্টুডেন্ট হিসাবে একটা ডিফারেন্সিয়াল রেটে আসো, এখন ইউ আর স্টুডেন্ট, অর্থাৎ জীবনের সাপেক্ষে তোমার ডিফারেন্সিয়াল মোমেন্ট হলো ইউ আর এ স্টুডেন্ট। আর জীবনটা শুরু হয়েছে জন্ম থেকে, শেষ হবে মৃত্যু পর্যন্ত, ফাংশন অফ টাইম। এই টাইমটা কারো 50 বছর, কারো 70 বছর, কারো 2 বছর, 1 বছর। আর রেট, কোন রেটে? ডি অফ টাইম, ক্ষুদ্র একটা টাইমের এই পরিবর্তন। যেমন এই মুহূর্তে ফার্স্ট সেমিস্টার, 4 বছর পরে হবে লাস্ট সেমিস্টার, আরো 2 বছর পরে হবে একজন হাজবেন্ড বা একজন ওয়াইফ, হ্যাঁ, আরো কিছুদিন পরে হবে একজন ফাদার অথবা মাদার, তারপরে হবে গ্র্যান্ডফাদার অথবা গ্র্যান্ডমাদার, তারপরে হবে তুমি একটা কর্পস বা ডেড বডি।
মৃত্যু যখন আসবে তখন আর এই সব থাকবে না, মৃত্যুর ক্যালকুলেশন শুরু হয়ে যাবে, জন্ম থেকে মৃত্যু, ফাংশন অফ টাইম, ডি টাইম। এই হলো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দিয়ে লাইফের সংজ্ঞা। ডিফারেন্সিয়েশন কোনটুকু? এইটা হলো ডিফারেন্সিয়েশন। এটাকে ডিফারেন্সিয়েশন বলে, রেট অফ টাইম, সময়ের মুহূর্তে। আর এই যে জন্ম থেকে মৃত্যু, প্রতিটা মুহূর্তের ফাংশনের যোগফল, এটাকে বলা হচ্ছে জীবন। আর ইন্টিগ্রেশন মানে কন্টিনিউয়াস সামেশন। কন্টিনিউয়াস সামেশন, যেমন এখানে ফলিং ওয়াটার কন্টিনিউয়াসলি পড়তেছে, ডিসকন্টিনিউটি হলে হয় না। তাহলে আমরা জাস্ট থিওরিটিক্যালি ক্যালকুলাসের ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন নিয়ে সামান্য আলোচনা করেছি, আর বিস্তারিত আলোচনা আমরা করব সামনে। তাছাড়া আরেকটা আলোচনা করে নেই, তারপরে আমরা ফর্মুলাগুলি দিব। আমরা মূলত ইন্টিগ্রেশনের মাধ্যমে এরিয়া ক্যালকুলেশন করি। সে ফর এক্সাম্পল আমরা একটা ইন্টিগ্রেশন করতে চাচ্ছি এক্স ওয়াই ওয়াই। এখন একটা ফাংশন জেনারেট করলাম, মনে করো ফাংশনটা হলো এই টাইপের, দিস ইজ এফ অফ এক্স। খেয়াল করিও, এই ফাংশনের একটা সীমানা দিলাম, মনে করো সীমানা হলো এই জায়গায় এক্স ইকুয়ালস টু এ, আর এই জায়গায় হলো এক্স ইকুয়ালস টু বি। আর এ থেকে বি পর্যন্ত এই ফাংশনের উপরে ইন্টিগ্রেশন করলে আমরা এই টোটাল এরিয়াটা পাবো। এই এরিয়াটা আমরা ক্যালকুলেশন করলে পাবো ইন্টিগ্রেশনের মাধ্যমে। তাহলে বেসিক জিনিসটা কি? এরিয়া ক্যালকুলেশন করা হয় দৈর্ঘ্য গুণন প্রস্থ হিসাব করে করে। আমরা যদি এগুলিকে হাজার ভাগে বা কোটি ভাগে ভাগ করি, প্রতিটা কোটি ভাগের যোগফলকেই তো টোটাল এরিয়া বলা হবে। এখন ইন্টিগ্রেশন করা হয়, মনে করো আমরা এইভাবে ভাগ করলাম, ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া করলাম। হ্যাঁ, ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া করলাম। সে ফর এক্সাম্পল আমরা বাম দিকের সাইড হাইটটাকে দৈর্ঘ্য হিসাবে কনসিডার করলাম, আর নিচেরটা প্রস্থ। আবার একইভাবে বাম দিকেরটা কনসিডার করলাম, আবার একইভাবে আমরা বাম দিকেরটা কনসিডার করলাম, একইভাবে আমরা বাম দিকেরটা কনসিডার করলাম। প্রতি মুহূর্তে এরিয়া ক্যালকুলেশন করতেছি, খেয়াল করেছো? এইটা এইটা, হ্যাঁ বোঝা যাচ্ছে? এইভাবে সবগুলো এরিয়া ক্যালকুলেশন করব, এভাবেই তো আসবে, তাই না? একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমাদের প্রতি ক্ষেত্রে কিছু এরিয়া বাদ যাচ্ছে, কিছু এরিয়া বাদ যাচ্ছে না? উপরের ফাঁকা অংশ কিন্তু থেকে যাচ্ছে। আমি আরো বড় করে যদি দেখাই, তাহলে এই ফাঁকা অংশটা থেকে যাচ্ছে। আরো বড় করে যদি দেখাই, তাহলে আমাদের এই ফাঁকা অংশটা থেকে যাচ্ছে। তার মানে ফাঁকা অংশ প্রতি ক্ষেত্রে থেকে যাচ্ছে। এই হলো আমাদের ফাঁকা অংশ, এই যে ফাঁকা অংশ থেকে যাচ্ছে। আর এই ভাগ সংখ্যাটা যদি অনেক বেশি হয়, তাহলে আর ফাঁকা থাকে না। তাহলে আমরা কি দেখালাম, যে নিচ থেকে যদি এরিয়া ক্যালকুলেশন করি তাহলে কিছু ফাঁকা থেকে যায়, আবার উল্টা দিক থেকে যদি ক্যালকুলেশন করি, অর্থাৎ আমরা বড় হাইটটাকে দৈর্ঘ্য ধরলাম আর ছোট হাইটটাকে প্রস্থ ধরলাম, তখন কিন্তু প্রতি ক্ষেত্রে একটু একটু করে এরিয়া বৃদ্ধি পাবে। কথা কি বোঝা যাচ্ছে? প্রতি ক্ষেত্রে একটু একটু এরিয়া বেড়ে যাচ্ছে না? আমরা যদি ডান থেকে ক্যালকুলেশন করি, প্রতি ক্ষেত্রে এই এরিয়াগুলি বেড়ে যাবে। আর বাম দিক থেকে যদি ক্যালকুলেশন করি, তাহলে প্রতি ক্ষেত্রে একটু একটু এরিয়া কমে যাবে। এই যে বেড়ে যাওয়া বা কমে যাওয়া, এইটাকে রিমুভ করার জন্য ইন্টিগ্রেশন করার পরে একটি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দেওয়া হয়, সেটাকে সি হিসাবে ট্রিট করা হয়, বা প্রয়োজনে আমরা এটাকে অন্য কিছু নাম দিতে পারি। আমি এখন দেখালাম যে ইন্টিগ্রেশন মানে কন্টিনিউয়াস সামেশন। এই এরিয়া ক্যালকুলেশন গুলি যোগ করব, তাহলে আমরা যদি ডান দিকেরটা দৈর্ঘ্য ধরি আর নিচেরটা প্রস্থ, তাহলে এরিয়া একটু বেড়ে যাচ্ছে, এখানে একটু বেড়ে যাবে, এখানে একটু বেড়ে যাবে, এখানে একটু বেড়ে যাবে, আলটিমেটলি একটা সংখ্যা বৃদ্ধি পাবে। এই সংখ্যাটাকে রিডাকশন করার জন্য, অথবা এই বাম দিক থেকে ক্যালকুলেশন করলে একটু একটু কমে যাবে, এই দুটাকে ব্যালেন্স করার জন্য উই ইন্ট্রোডিউস এ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট which is c। তাহলে এই ইন্টিগ্রেশন থেকে আমরা যে ইন্টিগ্রাল এই ডিফারেন্সিয়েশন থেকে যে ইন্টিগ্রাল ফর্মুলা পাই, সেই ফর্মুলাটা হলো এই যে ইন্টিগ্রেশন অফ x টু দা পাওয়ার n dx, সেটা হলো x টু দা পাওয়ার
n প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান। শর্ত হলো n এর মান -1 হতে পারবে না। এই পাওয়ার ফর্মুলা ফর ইন্টিগ্রেশন, দিস ইজ পাওয়ার ফর্মুলা ফর ডিফারেন্সিয়েশন। আমি আবার বলছি, দিস ইজ পাওয়ার ফর্মুলা ফর ডিফারেন্সিয়েশন, দিস ইজ পাওয়ার ফর্মুলা ফর ইন্টিগ্রেশন। আর এর সাথে একটি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট প্লাস সি থাকে। তবে আমি যেহেতু ফর্মুলা জেনারেট করতেছি, ফর্মুলা দেখাচ্ছি, প্রতি ক্ষেত্রে আর সি দিচ্ছি না, সি একটি করে থাকবে। যে কোনো ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট একটি সি থাকবে, যা আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখালাম। কেন সি থাকবে? হ্যাঁ, আবার বলো। বলতেছি স্যার সিটা কোথায় বসাবো? এটার পরে একটা ব্যাপারটা এই টাইপের যে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট প্লাস সি, তারপরে হলো n is not equals to -1. This is the first integral formula. অনেকের প্রশ্ন আসতে পারে, স্যার দিস ইজ ডিফারেন্সিয়াল ফর্মুলা, ইট ইজ ইন্টিগ্রাল ফর্মুলা, তাহলে এইটা থেকে এটা কিভাবে আসছে? এটা তো ক্লিয়ার না, তাই না? এরকম হতে পারে না? হ্যাঁ, দেখো কিভাবে আসে, আমি এখান থেকে এটা আনি, চেষ্টা করি দেখি। আমরা যদি ডিফারেন্সিয়েশন করি ডিডি এক্স অফ এক্স টু দা পাওয়ার n প্লাস 1, তাহলে ফর্মুলাটা কি হয়? n প্লাস 1 ইন্টু এক্স টু দা পাওয়ার n, এরকম হয় না? জি স্যার। ওকে, এখন আমরা উভয় পাশে dx দ্বারা মাল্টিপ্লাই করি। dx দ্বারা যদি মাল্টিপ্লাই করি থাকে d অফ x টু দা পাওয়ার n প্লাস 1 is equals to n plus 1 x to the power n dx। যেহেতু dx দ্বারা মাল্টিপ্লাই করেছি, এটা কাটা যাবে, ওই পাশে একটা dx বসবে। এখন আমরা বোথ সাইডস ইন্টিগ্রেশন করব। তাহলে বোথ সাইডস যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অফ x to the power n plus 1, আর এই পাশে হবে ইন্টিগ্রেশন n plus 1 into x to the power n dx। আমরা জানি দিস ইজ এ কনস্ট্যান্ট টার্ম, এই কনস্ট্যান্ট টার্মটাকে আমরা শিফট করে ফেলতেছি, আর শিফট করে ফেললে ইন্টিগ্রেশন x টু দা পাওয়ার n dx সমান ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সাইন ক্যান্সেল ইচ আদার, এই দুটা কাটা যাবে, ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন কাটা যাবে, থাকবে x টু দা পাওয়ার n প্লাস 1, আর এই টার্মটা পক্ষান্তর করলে নিচে বসবে x to the power n plus 1 divided by n plus 1। যেহেতু এটা একটা সংখ্যা n plus 1, তাই n এর মান অর্থাৎ n plus 1 is not equals to 0, n plus 1 0 হতে পারবে না। আর ফর্মুলা হিসাবে এটাই আমরা সি সহ মনে রাখার চেষ্টা করি, প্রত্যেকটা ইন্টিগ্রেশনে একটি করে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট থাকবে। লাস্ট লাইনটা স্যার আবার একটু বলেন। লাস্ট লাইনটা এই ইন্টিগ্রেশন x to the power n dx, আর এটা এই পাশে নিয়ে আসলাম, আর এদিকে হলো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ক্যান্সেল, ইন্টিগ্রেশন সাইন এবং ডিফারেন্সিয়েশন সাইন ক্যান্সেল, এখানে যা থাকবে সেটাই বসবে। স্যার এই পাশে স্যার d বাই dx আছে স্যার, প্রথমে ওই d বাই dx টা যদি ভাগ দিই তাহলে শূন্য হয়ে যায় না স্যার এখানে একবারে? না 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 না, আমরা কি করে তাহলে এখান থেকে আবার আসি, ddx অফ x টু দা পাওয়ার n প্লাস 1 সমান এত, এরপরে dx দ্বারা মাল্টিপ্লাই করেছি, তারপরে আমরা কি করি? স্যার বুঝতে পারছি স্যার, dx দ্বারা আমরা স্যার d বাই dx দ্বারা করছি। না না না, dx দ্বারা মাল্টিপ্লাই করেছি। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। আসলে ফর্মুলাটা কিভাবে আসে ওইটা জানা জরুরি, তবে মনে রাখা মোর ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা মনে রাখা, ঠিক আছে? সো দিস ইজ পাওয়ার ফর্মুলা ফর ডিফারেন্সিয়েশন, দিস ইজ পাওয়ার ফর্মুলা ফর ইন্টিগ্রেশন, এটা আমরা মনে রাখবো। আমাদের কিছুদিন আগে তোমাদেরকে ভাইবা নিয়েছিলাম, যদিও নাম্বার দেইনি, আমি কিন্তু বিভিন্ন ডিফারেন্সিয়েশনের ফর্মুলা জিজ্ঞেস করেছি, অনেকে একেবারে পারোনি, অনেকে ভয়ে ভুল করে ফেলছো। না, একেবারে পারো না এটাও ঠিক না, আর ভুলও করা যাবে না, আর এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমরা 2 নাম্বার আরেকটা ফর্মুলা দেখাচ্ছি, ddx অফ e টু দা পাওয়ার ax, a is constant, সেই ক্ষেত্রে এর রেজাল্ট হলো a ইনটু e টু দা পাওয়ার ax, এটা হলো ডিফারেন্সিয়েশনের ফর্মুলা, আর ওইদিকে আমরা দেখাচ্ছি ইন্টিগ্রেশনের ফর্মুলা।
তার মানে ইন্টিগ্রেশনের ফর্মুলাটা হবে ইন্টিগ্রেশন অফ ই টু দা পাওয়ার ax dx, এর রেজাল্ট হবে 1/a ই টু দা পাওয়ার ax প্লাস c। ওইটা তো প্লাস c হবে, সেটা লেখা হয়নি, n is not equals to -1, এখানে কোনো শর্ত নেই। দিস ইজ দা সেকেন্ড ফর্মুলা ফর ইন্টিগ্রেশন। ই টু দা পাওয়ার ax এর ইন্টিগ্রেশন কি 1/a ই টু দা পাওয়ার ax প্লাস c। তাহলে দেখো এইটা থেকে ওইটা আসে, তুমি কিভাবে আসে dx দ্বারা গুণ করবা, তারপরে এটাকে পক্ষান্তর করলে a নিচে বসবে, তাই ইন্টিগ্রেশনের সময় 1/a হয়। এটা হলো ই টু দা পাওয়ার নট c। এই আশা করি আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশনের ইন্টিগ্রেশনের ফর্মুলাটা তোমরা বুঝতে পেরেছো। এগুলি কিন্তু আজীবনের জন্য মনে রাখতে হবে, একটা মনে রাখলে আরেকটা জেনারেট করার ক্যাপাসিটি থাকতে হবে। নাম্বার 3, ddx of a to the power x, ddx of a to the power x, এই ফর্মুলাটা হলো a to the power x ln a, a to the power x ln a। তাহলে ইন্টিগ্রাল ফর্মুলা কেমন হবে? খুবই সহজ, ইন্টিগ্রেশন অফ a to the power x dx হবে 1/ln a, এই ln এটা দিয়ে ভাগ করতে হবে, 1/ln a আর হলো a to the power x plus c। আবার এটাকে অনেকে একটু ঘুরিয়ে লিখে, কিভাবে ঘুরিয়ে লিখে দেখো, ঘুরাই দিচ্ছি। ln 1 কে লেখা যায় ln e, আর এটা হলো ln a, ln e এর মান 1, a to the power x plus c, আর এটা এখন লেখা যাবে log of e to the base a আর হলো a to the power x plus c। তুমি এটা লিখতে পারবে log of e to the base a to the power x plus c, অথবা 1/ln a। তো অনেকে এইটা লিখে, অনেকে এইটা লিখে, দুইটাই কারেক্ট, তবে আমার কাছে এইটাই সহজ মনে হয়, অত ঝামেলায় আমরা যাব না, 9 10 এর লগারিদমিক ফর্মুলা অ্যাপ্লাই করে লিখতে হয়। তাহলে আমরা শিখলাম যে কোনো কনস্ট্যান্টের উপরে পাওয়ার যদি ভেরিয়েবল থাকে তাহলে ddx of a to the power x এর ফর্মুলা a to the power x ln a। অনুরূপভাবে ইন্টিগ্রেশন করলে তার ওই ln এটা দিয়ে ভাগ করতে হয়। এই তিনটি গেল। নাম্বার 4, ddx of sin ax, এর রেজাল্ট কি a cos ax, a cos ax। অনুরূপভাবে আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলাটা হবে নাম্বার 4, যে ইন্টিগ্রেশন অফ এর cos ax এর ইন্টিগ্রেশন cos ax dx, রেজাল্ট হবে 1/a, ঘুরিয়ে দিলে 1/a sin ax প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। আমরা কেন ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন ফর্মুলাগুলি পাশাপাশি দিচ্ছি? কারণ তোমরা এতদিন কিন্তু ডিফারেন্সিয়েশনের ফর্মুলা শিখেছো, অ্যাজ ওয়েল এজ ইন্টিগ্রেশনের ফর্মুলা ডিপ্লোমাতে শিখে আসছো। তাই আমরা যদি ডিফারেন্সিয়েশনের গুলি মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য ইন্টিগ্রেশনের ফর্মুলা ইজি হয়, সেজন্য প্যারালাল করে আমি আজকে দেখাচ্ছি শুরুতে। নাম্বার 5, স্যার এই 4 নম্বর যেটা স্যার, হ্যাঁ এটা স্যার কজ, মানে প্রথমে স্যার এই যে মানে ডিফারেন্সিয়েশন করতে স্যার sin x, সেখান থেকে স্যার a cos x দিছি স্যার, পরে ওইটা আবার স্যার ইন্টিগ্রেশন করলে 1/a sin ax হবে স্যার। হ্যাঁ, মূলত ইন্টিগ্রেশন করতে হয় এই ফাংশনটা, খেয়াল করে দেখেছো আমরা কিন্তু ইন্টিগ্রেশন করেছি এই ফাংশনগুলির, বুঝতে পারছি। এই ফাংশনগুলির ইন্টিগ্রেশন করাতে এটা ওই পাশে গিয়ে নিচে বসেছে, এটা ওই পাশে নিচে, এটা সাথেরটা ওই পাশে গিয়ে নিচে বসেছে, একটু খেয়াল করে কম্পেয়ার করতে হবে। যেমন নাম্বার 5, ddx of cos ax, রেজাল্ট হলো -a sin ax। তাহলে 5 নম্বরের ইন্টিগ্রেশন ফর্মুলা হবে ইন্টিগ্রেশন অফ sin ax dx, রেজাল্ট হবে -1/a
cos ax প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c, অর্থাৎ আমরা ইন্টিগ্রেট করেছি sin ax এর। তাহলে ফর্মুলাটা এই 1/a এটা নিচে বসবে, মাইনাসটা মাইনাস হিসেবে থাকবে। এইভাবে আমরা 5টি বেসিক ফর্মুলা ইন্টিগ্রেশন প্রথম পেজে দিলাম। তোমরা প্রয়োজনে এই পেজটার স্ন্যাপশট নাও, নিয়ে গ্রুপে সাবমিট করো। করেছো? ওকে, স্ন্যাপশট নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখো। আমরা প্রথম 5টি ডিফারেন্সিয়েশন এবং তার থেকে 5টি ইন্টিগ্রেশনের ফর্মুলা দেখালাম। আরো আছে, আমরা 5টা করে দেখানোর চেষ্টা করছি। তোমরা আজকে ক্লাস শেষে যে কয়েকটি ফর্মুলা আমরা পড়াবো, সবগুলো ফর্মুলা এক্সপ্লেন করবে, এক্সাম্পল করবে, এক্সারসাইজ করবে, যেন তোমাদের মনে থাকে। নাম্বার 6 আমরা শিখেছি ddx অফ ln x এর ডিফারেন্সিয়েশন 1/x। অতএব ইন্টিগ্রেশনের 6 নাম্বার ফর্মুলা হবে ইন্টিগ্রেশন অফ 1/x dx ইজ ইকুয়ালস টু ln x। এখান থেকে যাবে, আমরা ln x এর ডিফারেন্সিয়েশন শিখেছি 1/x, অতএব 1/x এর ইন্টিগ্রেশন হবে ln x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। নাম্বার 7 আমরা শিখেছি ddx অফ সাপোজ 10x এর ডিফারেন্সিয়েশন আমরা কিন্তু শিখেছি। 10x এর ডিফারেন্সিয়েশন কি? sec স্কয়ার x। তাহলে 7 নাম্বার ইন্টিগ্রেশনের ফর্মুলা হবে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx ইজ ইকুয়ালস টু 10x প্লাস c। 8 নাম্বার আমরা শিখেছি ddx অফ cot x এর ডিফারেন্সিয়েশন কি শিখেছি? cosec স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x, মাইনাস cosec স্কয়ার x। তাহলে 8 নাম্বার ফর্মুলাটা হবে ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x dx সমান মাইনাস cot x প্লাস c। ওই মাইনাসটা পক্ষান্তর করে দিতে হয়। 9 নম্বরে আমরা শিখেছি ddx অফ sec x এর ডিফারেন্সিয়েশন কি শিখলাম? sec x tan x। অতএব ইন্টিগ্রেশন অফ sec x tan x dx রেজাল্ট হবে sec x প্লাস c। 10 নাম্বার আমরা শিখেছি ddx অফ cosec x মাইনাস cosec x cot x। cosec x এর আমরা কিন্তু দেখো 7 থেকে 10 4টা ট্রাইগোনোমেট্রিক রেশিও দেখালাম, তার আগেও সাইন কোসাইন দেখিয়েছিলাম। সুতরাং 10 নাম্বার হবে ইন্টিগ্রেশন অফ cosec x cot x dx is equals to minus cosec x plus integrating constant c। তাহলে এখানে আরো 5টি ইন্টিগ্রাল ফর্মুলা আছে, সেটাও তোমরা স্ন্যাপশট নিয়ে সাবমিট করে রাখো হোয়াটসঅ্যাপে। সো আশা করি সাবমিট করেছো। তাহলে দেখো আমরা অলরেডি 10টি ডিফারেন্সিয়েশন থেকে 10টি ইন্টিগ্রালের ফর্মুলা জেনারেট করে ফেলেছি। স্যার u ইনটু v আর স্যার u বাই v এটা দেখাবেন? সব দেখাবো, ওকে স্যার। সবই দেখাবো একটি একটি করে, ঠিক আছে? আচ্ছা, আমরা অনেকের ডিফারেন্সিয়েশনের বেসিকটা ততটা ক্লিয়ার হয়নি, আর এখন থেকে যদি ডিফারেন্সিয়েশনটা আবার পড়তে থাকো একসাথে ক্লিয়ার হবে। নাম্বার 11 আমরা শিখেছি কিছু ইনভার্স ফাংশনের ডিফারেন্সিয়েশন। সাপোজ
ddx of sin inverse x, এর রেজাল্ট ছিল ইন্টিগ্রেশন অফ ddx of sin inverse x 1/1 minus x square। সুতরাং আমরা 11 নম্বরে বলতে পারি integration of 1 by square root of 1 minus x square dx it should be sin inverse x plus integrating constant c। বেশি দিচ্ছি না, আমাদের যেগুলি ডিফারেন্সিয়েশনের জন্য গত ক্লাসে বলেছো 16টি ফর্মুলা, ওই 16টি থেকেই কিন্তু আমরা জেনারেট করতেছি। ddx of suppose tan inverse x একটা শিখেছিলাম 1/1 plus x square। সুতরাং 12 নম্বর ফর্মুলাটা হলো integration of 1/1 plus x square dx is equals to tan inverse x plus c। আচ্ছা, আমার এই মুহূর্তে এই 12টি ফর্মুলা মনে আছে যেগুলি আমরা ডিরেক্টলি ডিফারেন্সিয়েশন থেকে ইন্টিগ্রেশনে শিফট করেছি। আশা করি তোমরা এক সেট শিখলে আরেক সেট পারবে। এবার আসো, একজন বলেছে ইউভি বা ইউ বাই ভি এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা দেখানোর জন্য আমি সেটা দেখাবো, এবং বিশেষ ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলি সেগুলো আমরা ডিসকাস করব। নাম্বার 13, সবগুলির যে ইন্টিগ্রাল ফর্মুলা পাওয়া যাবে সেটা কিন্তু নয়। যেমন আমরা জানি ddx of uv, ইউ এবং ভি গুণ আকারে থাকলে তার ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা হলো ইউ কে রেখে দিব, ভি কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, প্লাস ভি কে রেখে দিলাম, ইউ কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম। এই হলো ইউ ভি এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। ইউ কে রেখে দিব ভি এর ডিফারেন্সিয়েশন, প্লাস ভি কে রেখে দিব ইউ এর ডিফারেন্সিয়েশন। অথবা প্রথমে তুমি এইটা করতে পারো, তারপরে এটা করতে পারো, আগে পরে সমস্যা নাই, কারণ মাঝের চিহ্নটা হলো প্লাসের। এইটার কিন্তু করেসপন্ডিং ইন্টিগ্রাল ফর্মুলা নাই, যে স্যার এইটার মতো একটা ফর্মুলা দেন ইন্টিগ্রেশনের, সেটা নাই। নাম্বার 14, ddx of u by v, এটা হবে নিচে হবে ভি স্কয়ার, ভি কে রেখে দিব, আর du by dx that is ddx of u minus u কে রেখে দিব dv by dx। একটি হলো গুণের ডিফারেন্সিয়েশন ফর্মুলা, আরেকটি হলো ভাগের ডিফারেন্সিয়েশন ফর্মুলা। আশা করি এই 14টি ফর্মুলা ডিফারেন্সিয়েশনের তোমরা মনে রেখেছো। আমি দুইবার তোমাদেরকে দিয়েছি। এখন ইন্টিগ্রেশনের কিন্তু 14টি না বা 12টি না, ইন্টিগ্রেশনের আরো অনেকগুলো ফর্মুলা আছে। তো সেই ফর্মুলাগুলি আমি 13 নাম্বার দিয়ে স্টার্ট করি। 13 নাম্বার যে ফর্মুলা ইন্টিগ্রেশনের, এখানে আমি 3টি ফর্মুলা একসাথে দিচ্ছি। 13, সাপোজ ইন্টিগ্রেশন অফ 1/x স্কয়ার প্লাস s স্কয়ার dx। 14 নাম্বার ইন্টিগ্রেশন 1/x স্কয়ার মাইনাস s স্কয়ার dx। 15 নাম্বার ইন্টিগ্রেশন 1/s স্কয়ার মাইনাস x স্কয়ার dx। এই তিনটা প্রায় একই রকম, তবে 13 নাম্বার 12 নাম্বারের মতো প্রায়, কারণ এর মান যদি 1 হয় তাহলে 13 12 একই হয়ে যায়। তাহলে ফর্মুলাগুলি কি কি দেখো, 13 নাম্বার হবে 1/a tan ইনভার্স x by a plus c, 13 নাম্বার। 14 নাম্বার হবে 1/2a ln of x minus a x plus a plus integrating constant c। আর 15 নাম্বার হবে 1/2a ln of a plus x a minus x plus c। আমরা 13, 14, 15 এই 3টি ফর্মুলা নতুন দিয়েছি, যেগুলি কিভাবে এসেছে বলিনি। আমরা
পরবর্তীতে এগুলি ক্যালকুলেশন করে দেখাবো, আজকে শুধু ফর্মুলা হিসাবে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে নতুন তিনটা পাইলাম, 13, 14, 15, মনে রাখিও। এটারও একটা স্ন্যাপশট নাও। ওকে, আমরা ইন্টিগ্রেশনের 15টি ফর্মুলা অলরেডি দেখিয়েছি। ইন দ্য মিন টাইম আমাদের ট্রাইগোনোমেট্রিক 6টি রেশিও আছে। 6টি রেশিওর 2টি ডাইরেক্ট ফর্মুলা আমরা দেখিয়েছি, অর্থাৎ সাইন এক্স এর ইন্টিগ্রেশন এবং কজ এক্স এর ইন্টিগ্রেশন। বাট আরো যে 4টা ফাংশন আছে, সেই 4টা ফাংশনের ইন্টিগ্রেশন কেমন তা কিন্তু আমরা আলোচনা করিনি। তার আগে আমরা 16 নম্বরে একটা বিশেষ ফর্মুলা আলোচনা করতেছি। হ্যাঁ, এটা হলো ইন্টিগ্রেশনের ফর্মুলা, ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আর যাচ্ছি না। সেটা হলো f dash of x divided by f of x dx is equals to ln of f of x plus c. এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলাটাকে একটু ব্যাখ্যা করি, এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। মনে করো একটি ফাংশন আছে নিচে x স্কয়ার প্লাস 3x, এটাকে আমরা কম্পেয়ার করব f of x এর সাথে, অর্থাৎ f of x সমান x স্কয়ার প্লাস 3x। আমার কোশ্চেন, f ড্যাশ অফ x কত হবে, কে পারবে? twice x plus 3. ভেরি গুড। তাহলে এই ভ্যালুটা যদি উপরে থাকে তাহলে এটাকে ড্যাশ বলা যাবে না? নিচেরটার ডিফারেন্সিয়েশন ভ্যালু উপরেরটা, আর এমন যদি হয় তাহলে রেজাল্ট হবে লন অফ নিচের অংশটুকু, অর্থাৎ x স্কয়ার প্লাস 3x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। লগারিদমিক ফাংশনে মডুলাস সাইন মোর অ্যাকিউরেট, সেই জন্য আমরা লগারিদমিক টার্ম লিখলেই মডুলাস সাইন দিব। এখানেও দিতে পারি, না দিলেও সমস্যা নেই, কিন্তু যখন ফাংশনাল ভ্যালু দেওয়া হয় তখন নেগেটিভ যেন না আসে, আমরা মডুলাস সাইন ইউজ করি। এটা একটা এক্সাম্পল গেল। আরেকটা এক্সাম্পল দেখো, আশা করি বুঝবে। মনে করো 3 মাইনাস 2x dx, নিচেরটা ডিফারেন্সিয়েশন কত বলো তো? স্যার -2. উপরে -2 আছে, তাহলে এটা হবে ln of 3 minus 2x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। এটা আরেকটি এক্সাম্পল। তোমাকে একটা অঙ্ক দিল, সাপোজ এই টাইপের, যে 1/5 প্লাস 3x এর ইন্টিগ্রেশন কত? তখন তুমি কি করবে? এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। কিভাবে? প্রথমে তার ডিফারেন্সিয়েশন করবে। তো ডিফারেন্সিয়েশন করলে কত হয় বলো তো? 3. তাহলে এইভাবে আমরা একটা উপরে 3 দিব, আর 5 প্লাস 3x উপরে তো আন্দাজই দেওয়া যাবে না, ব্যালেন্স করতে হবে, তাহলে 1/3 দ্বারা গুণ করব। তাহলে এই 3 কাটা, অন হয়ে গেল। এই 3টা দিলাম আমাদের প্রয়োজনে, তাহলে রেজাল্ট হবে 1/3 ln of 5 প্লাস 3x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। বুঝা গেল? তাহলে আমরা এখানে 3টা এক্সাম্পলের মাধ্যমে এই ফর্মুলাটা জেনারেট করেছি, বোঝার চেষ্টা করেছি। আর কি ফ্যাক্টর হলো, ডিফারেন্সিয়েশন করলে ফাংশনের অর্ডার 1 ডিগ্রি রিডিউস হয়। যেমন এখানে ফার্স্ট ডিগ্রি, এটা ছিল সেকেন্ড ডিগ্রি, এটা ছিল ফার্স্ট ডিগ্রি, এটা হলো 0 ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি 0 ডিগ্রি, 1 ডিগ্রি কম হবে। সো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এই হলো 16 নাম্বার ফর্মুলা। স্যার এখানে যে স্যার ব্র্যাকেটটা দিয়েছেন সেটা কি মডিউলাস ব্র্যাকেট নাকি স্যার এটা ব্র্যাকেট? জি স্যার, এটা মডিউলাস। Okay, লগারিদমিক ফাংশন যখন লিখব তখন আমরা মডিউলাস সাইন ইউজ করব। তাহলে আমরা 16 নাম্বার পর্যন্ত কিন্তু ফর্মুলাটা দেখালাম, 16 নাম্বারের কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এখন আমরা 17 থেকে 20 পর্যন্ত 4টি ফর্মুলা জেনারেট করব। 17, 18, 19, 20। 17 নাম্বার হলো ইন্টিগ্রেশন অফ 10x dx। 18 নাম্বার হলো ইন্টিগ্রেশন অফ
cot x dx, 19 নাম্বার ইন্টিগ্রেশন অফ sec x dx এবং 20 নাম্বার ইন্টিগ্রেশন অফ cosec x dx। আমাদের মনে আছে আমরা 12টা ফর্মুলা যখন করেছি তখন কিন্তু এগুলি আসেনি একটাও, সেগুলি এসেছিল ডিফারেন্সিয়েশন থেকে, সেই জন্য ওইগুলি ওইভাবে মনে রাখতে হবে যে ওই ফর্মুলাগুলি আমরা ডিফারেন্সিয়েশন থেকে পেয়েছিলাম, যার ফলে এটা। আর এগুলি হলো বিশেষ ক্রাইটেরিয়ার ইন্টিগ্রেশন। আমাদের ট্রাইগোনোমেট্রিক রেশিওর 6টির ডিফারেন্সিয়েশন ফর্মুলা জানতে হয় as well as 6টির ইন্টিগ্রাল ফর্মুলা জানতে হয়। এখন 6টার 2টা কিন্তু আমরা জানি, sin x এর ডিফারেন্স ইন্টিগ্রেশন মাইনাস cos x এর ইন্টিগ্রেশন মাইনাস sin x, সেই দুইটা অলরেডি লিখে দিয়েছি, বাট এই 4টা কিন্তু লিখি না। এই 4টাকে আমরা একটু একটু করে এই ফর্মুলাটা দিয়ে জেনারেট করে করে করতে পারবো, এই জন্য এই ফর্মুলাটা রেখেছি যে এই 4টাকে আমরা দেখি কিভাবে জেনারেট করে উৎপাদন করে করা যায়। দেখো 17 নাম্বারটাকে আমরা ব্যাখ্যা করি। 10x dx, 10x কে লেখা যায় sin x বাই cos x dx, লেখা যায় না? আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার, যান। হ্যাঁ, এখন আসো এই ফর্মুলার সাথে কম্পেয়ার করব। ফাংশন অফ x হলো cos x, তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, উপরে কি মাইনাস ছিল? না, ছিল না। তাহলে ব্যালেন্স করতে হলে আরেকটা মাইনাস দিতে হবে। জি স্যার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? মাইনাস ln অফ cos x লিখতে পারি না? স্যার, স্যার জি। আর এখানে আমরা বুঝবো কেমনে কখন 10x এ এই ফর্মুলা বসাবো নাকি 10x এ ডাইরেক্ট ইন্টিগ্রেশনের ফর্মুলা বসাবো? আমি এর উত্তর দিচ্ছি। আমরা 10x এর ডাইরেক্ট ইন্টিগ্রেশন ফর্মুলাটা কিভাবে আসে তা প্রমাণ করে দেখাচ্ছি। তোমার যখন ইন্টিগ্রেশন 10x এর ফর্মুলা বসানোর দরকার হয়, ডাইরেক্ট ফর্মুলাটা তুমি বসিয়ে দিবে। আর তোমার যদি মনে না থাকে তাহলে ফর্মুলা করে তুমি করে নিতে পারো। অনেক সময় বিপদে কাজ করে খেতে হয়, তাই না? এই টাইপের, এটা হলো কাজ করে খাওয়ার মতো, যে তুমি জেনারেট করে নিলা। আমরা জেনারেশনের পরে ডাইরেক্ট করে মুখস্থ রাখবো। এটা আরেকটু জেনারেট করা যায়, এটাকে লেখা যায় এইভাবে ln অফ cos x হোল টু দা পাওয়ার -1 প্লাস c, আর এটাকে আবার লেখা যায় ln অফ sec x প্লাস c, অর্থাৎ cos কে ইনভার্স করলে হয় sec, cos x হোল টু দা পাওয়ার -1 মানে sec x। তাহলে আমরা কি পেলাম? 10x এর ইন্টিগ্রেশন কি পেলাম? ln অফ sec x প্লাস c। আমরা এইটা মনে রাখবো, অথবা এইটা মনে রাখলেও হবে মাইনাস ln অফ cos x প্লাস c। মাইনাসের কারণে আমরা মনে রাখতে চাই না, প্লাস দিয়ে 10 থেকে sec, এটা মনে রাখাটা আমার কাছে অনেকটা সহজ মনে হয়, অর্থাৎ ln অফ sec x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। তুমি অঙ্ক করার সময় যখন 10x এর ইন্টিগ্রেশন পাবে সাথে সাথে এটা বসাতে পারবে, সমস্যা নাই। তোমার ছাত্র যদি প্রশ্ন করে স্যার এখান থেকে এটা কিভাবে এসেছে, তখন উদ্ধার হওয়ার জন্য এই ফর্মুলা দেখিয়ে দিতে পারবে। আশা করি কেন দেখিয়েছি বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা এখন এই ফর্মুলাটা জেনারেট করতে গিয়ে কিন্তু 16 নাম্বার ইউজ করেছি। কাকতালীয় ভাবে আমরা 4টা ফর্মুলায় 16 নাম্বার ইউজ করব। একটা করেছি আরো 3টি, 16 নাম্বারটা ইউজ করে করেই করব। যেমন 18 নাম্বারটা আমাদের আছে cot x dx, সো cot x কে লেখা যায় cos x বাই sin x dx। তাহলে f of x যদি sin x হয় তাহলে f dash of x কত হবে? sin x এর ডিফারেন্সিয়েশন cos x। cos x হুবহু মিলে যায়, তাহলে আমরা লিখতে পারি ln অফ sin x প্লাস c। তার মানে cot x এর ইন্টিগ্রেশন কি পেলাম? ln অফ sin x প্লাস c, ln অফ sin x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। তাহলে 10x এর ইন্টিগ্রেশন পেলাম, ln অফ sec x প্লাস c একটু ঘুরিয়ে ফিরিয়ে, এটা কিন্তু অনেকটা সহজেই পেয়ে গেলাম। আশা করি এই লাইনটা থেকে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমাদের আছে sec x, ইন্টিগ্রেশন অফ
sec x dx। এইটা ইন্টিগ্রাল ফর্মুলাটা পাওয়ার জন্য একটু কষ্ট করতে হবে, এটা জানতে হয়। sec x প্লাস 10x আর নিচে আমরা sec x প্লাস 10x। ফর্মুলা জেনারেশনের জন্য বিশেষ টেকনিক অবলম্বন করতে হয়, আর ফর্মুলা মনে রাখতে হলে মেমোরিতে রাখতে হয়। আমরা এই ফর্মুলার ইন্টিগ্রেশনটা টেকনিক্যালি করার জন্য sec x প্লাস 10x দ্বারা উভয় পাশে মাল্টিপ্লাই করেছি লব হরের মধ্যে, তাতে কিন্তু মানের কোনো পরিবর্তন হয়নি, তাই না? সেম টার্ম দ্বারা আমরা উপরে নিচে মাল্টিপ্লাই করেছি। তারপরে এখন দেখো এই দুটাকে মাল্টিপ্লাই করলে হয় sec স্কয়ার x, সরি sec স্কয়ার x প্লাস sec x 10x আর নিচে থাকে sec x প্লাস 10x dx। এখন আমরা বলেছিলাম সবগুলি এই ফর্মুলা দিয়ে করব। এখন তুমি কম্পেয়ার করো, যদি এইটাকে f of x ধরো তাহলে একবার ডিফারেন্সিয়েশন করলে কি আসে বলো? দিস ইজ f of x, তাহলে একবার ডিফারেন্সিয়েশন করো, sec x এর ডিফারেন্সিয়েশন কি? sec x 10x। এই যে sec x 10x, জি স্যার, 10x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, তারপরে নিচেরটা ডিফারেন্সিয়েশন পুরোপুরি উপরেরটার সাথে মিলে গিয়েছে। ম্যাচিং হয় এই ফর্মুলার সাথে। তার মানে আমরা বলতে পারি এই রেজাল্টটা হবে ln of sec x plus 10x plus integrating constancy। তার মানে sec x এর ইন্টিগ্রেশন আমরা পেলাম ln of sec x plus 10x plus integrating constancy। ইন্টারেস্টিং, চারটার ফর্মুলায় কিন্তু লগারিদমিক ফাংশন দিয়ে রেজাল্ট আসতেছে, এটাও মনে রাখার আরেকটা বিশেষ কৌশল। আচ্ছা, আমাদের বাকি আছে সর্বশেষ cosec x। তাহলে আমাদের ইন্টিগ্রেশন অফ cosec x dx, এটাও ঠিক একইভাবে cosec x ইনটু cosec x মাইনাস cot x dx, cosec x মাইনাস cot x। এবার গুণ করো cosec স্কয়ার x মাইনাস cosec x cot x, নিচে হলো cosec স্কয়ার x মাইনাস cot x dx। তুমি যদি নিচের সরি এটা স্কয়ার নয়, তুমি যদি এই অংশটুকুকে f of x ধরো তাহলে এর ডিফারেন্সিয়েশন কে বলতে পারবে? cosec x এর ডিফারেন্সিয়েশন হলো মাইনাস cosec x cot x, আর cot x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cosec স্কয়ার x। খেয়াল রাখিও cot x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cosec স্কয়ার x, অতএব মাইনাস cot x এর ডিফারেন্সিয়েশন হবে cosec স্কয়ার x। মিলে যাচ্ছে, একটি আরেকটার সাথে হুবহু মিলে যাচ্ছে, সেই জন্য আমরা বলতে পারি দিস ইজ ln of cosec x minus cot x plus integrating c। তাহলে আমরা পেলাম ln of cosec x minus cot x plus integrating constant c। আমরা 12 এর পর থেকে 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এগুলি কিন্তু ডিফারেন্ট ফর্মুলা দেখাচ্ছি, যেগুলি ডিফারেন্সিয়েশনের সাথে মিল ছিল না। খেয়াল রাখতে হবে, আমরা পর্যায়ক্রমে 20টি ইন্টিগ্রাল ফর্মুলা দেখিয়েছি, আরো কিন্তু অনেক ফর্মুলা আছে। তবে ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা, অ্যালজেব্রাইক ফাংশনের ফর্মুলা, এক্সপোনেনশিয়াল ফাংশনের ফর্মুলা, ইনভার্স ফাংশনের দুটি সাইন এবং টেন, এই বেসিক ফর্মুলাগুলি আমাদের জানা থাকলেই আমরা খুব ভালোভাবে ইন্টিগ্রেশন করতে পারবো। এখন আসো আমি তোমাদের ইন্টিগ্রেশনের আরো বিশেষ কয়েকটি ফর্মুলা দেখাবো, বিশেষ করে 2টি ফর্মুলা, তারপরে আমরা আজকে ফর্মুলার চ্যাপ্টার শেষ করব। এটাও তোমরা স্ন্যাপশট নিয়ে নাও, এই যে এই 4টা ফর্মুলার জন্য। আজকে সবগুলো ফর্মুলা
আর এই ফর্মুলাগুলি আমাদের কিন্তু একেবারে যতদিন ইঞ্জিনিয়ার হিসেবে থাকবো ততদিনই আমাদের কাজে লাগবে। আর যদি তোমরা টিচার হও তাহলে তো এটা বলা লাগে না যে কেন কাজে লাগবে না। টিচার না হলেও প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে তোমাদের এই টাইপের ফর্মুলাগুলি জীবনের বিভিন্ন সময়ে কাজে লাগতে পারে। আমরা 20টা ফর্মুলা দেখালাম, আর 2টি ফর্মুলা দেখিয়ে আজকের মতো ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো শেষ করব। তারপর আমরা কিভাবে ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় সেটা শিখাবো। নাম্বার 21 UVDX। আমরা এই টাইপের একটা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা শিখেছিলাম। ডিফারেন্সিয়েশন ফর্মুলাটাকে বলা হয়েছিল ইন্টিগ্রেশন বাই ইউবি প্রোডাক্ট ফর্মুলা, আর এটা হলো ইন্টিগ্রেশন বাই পার্টস। সো ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলাটা হলো ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন যাকে তুমি রেখে দিয়েছিলা ইউ তাকে করতে হবে ডিফারেন্সিয়েশন, আর এখানে ইন্টিগ্রেশন ভি কে একবার করেছো তাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে। তার মানে এখানে দুটা কাজ হয়েছে, যাকে প্রথমে রেখে দিয়েছিল তাকে করেছো ডিফারেন্সিয়েশন, আর যাকে ইন্টিগ্রেশন একবার করেছো তাকে আরেকবার করেছো, আর এই দুইটার গুণফলকে ওয়ান্স এগেইন তুমি ইন্টিগ্রেশন করবে। এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস, ডিপ্লোমাতে পড়েছো, ঠিক আছে? তাহলে এই ফর্মুলাটার অ্যাপ্লিকেশন আমরা একটা দুটা শিখবো, তবে লিমিটেশন আছে, ধরার প্রসিডিউর আছে, কিভাবে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়, কাকে ইউ ধরবে কাকে বি ধরবে তারও কতগুলি রুলস আছে, আমরা ওইদিকে আপাতত যাচ্ছি না। সে ফর এক্সাম্পল মনে রাখার টেকনিক হিসাবে বলছি, দুটি ফাংশনের মধ্যে যে ফাংশনটার ডিফারেন্সিয়েশন এন্ডিং পজিশনে চলে যাবে তাকে আমরা ইউ ধরবো সচরাচর, আমরা ডিপে যাচ্ছি না। আর যাকে অনেক সময় দুইটাই ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন করা যায়। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। সে ফর এক্সাম্পল x e টু দা পাওয়ার x dx। এখন প্রশ্ন হলো, দেখো একটা বেসিক কোশ্চেন, আমরা ইউ ভি এর এই ফর্মুলাটা করতে চাই, কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো কেন ধরবো, এই বেসিকটা কি খেয়াল করে দেখো। আমাদের এই প্রশ্নে কিন্তু ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দুইটাই আছে। আমাদের মনে রাখতে হবে আমরা যদি x এর ইন্টিগ্রেশন করি কত হবে, কে পারবে? আজকে প্রথম পাওয়ার ফর্মুলা x স্কয়ার থ্যাংক ইউ বাই 2 x স্কয়ার বাই 2 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। আমরা এখন অ্যালজেব্রিক ফাংশন x এর ইন্টিগ্রেশন করলে পাওয়ারটা কি বৃদ্ধি পায় না হ্রাস পায়, ইনক্রিজ বৃদ্ধি হয় না পায়। ডিক্রিজ হয়? বৃদ্ধি পায়। হ্যাঁ, বৃদ্ধি পায়। তার মানে আমরা যদি x এর ইন্টিগ্রেশন করি পাওয়ারটা পর্যায়ক্রমে বাড়তে থাকবে, এখানেও বাড়বে এই জায়গায়ও বাড়বে, দুই জায়গায় বাড়তে থাকবে। সো বাড়তে থাকবে যে অংশে সেটা কিন্তু কমানো সম্ভব না, কারণ প্রতি ক্ষেত্রে সে বাড়তেই থাকবে। অতএব x কে তুমি ইন্টিগ্রেশন এই অবস্থায় করতে পারবে না, কারণ এটা বাড়তেই তো থাকবে, কমার কোনো স্কোপ নাই। আর তাহলে কাকে ইন্টিগ্রেশন করবে? এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে যদি ইন্টিগ্রেশন করো আর তাকে যদি ডিফারেন্সিয়েশন করো, তাহলে x এর ডিফারেন্সিয়েশন কত যেন 1 কমে যাবে, এক পর্যায়ে এটা শেষ হয়ে যাবে। সেই জন্য এই টাইপের ফর্মুলা আছে, আমরা পরবর্তী ক্লাসে কিভাবে এই কোন ফাংশনগুলি আগে আসে পরে আসে সেটাও একটু করে দেখাবো। আজকে জাস্ট বেসিক হিসাবে তোমাদেরকে দেখালাম যে কাকে ডিফারেন্সিয়েশন করলে কমবে বা বাড়বে। তাহলে তার রেজাল্টটা কি হয় দেখি আমরা, এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা দেখো তো কত আসতেছে। এই ফর্মুলা দিয়ে যদি করি, আমরা x রেখে দিলাম e টু দা পাওয়ার x dx মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ddx of x ইন্টিগ্রেশন অফ e টু দা পাওয়ার x হোল e টু দা পাওয়ার x dx লিখতে হবে, dx দেন হোল dx। তাহলে e টু দা পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি কে পারবে?
আজকের e to the power x সেম, ভেরি গুড। তাহলে x e টু দা পাওয়ার x মাইনাস x এর ডিফারেন্সিয়েশন 1 আর e টু দা পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দা পাওয়ার x dx। আমাদের যতক্ষণ ইন্টিগ্রেশন থাকবে ততক্ষণ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আমরা অ্যাপ্লাই করব না। তাহলে x e টু দা পাওয়ার x মাইনাস e টু দা পাওয়ার x আর e টু দা পাওয়ার x ইন্টিগ্রেশন e টু দা পাওয়ার x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। অতএব আমরা এই ইন্টিগ্রেশনটা ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলা দিয়ে করলাম। ঠিক আছে, এইভাবে আমরা ছোট ছোট অঙ্ক আরো প্র্যাকটিস করব ইন্টিগ্রেশন বাই পার্টস এর। যেমন আরেকটি অঙ্ক দেখো, আমরা চাচ্ছি সাপোজ x ln x dx এই ইন্টিগ্রেশনটা করতে। এখানে x এর ডিফারেন্সিয়েশন আমাদের জানা। দেখো ddx of x 1 ইন্টিগ্রেশন অফ x এটা হলো x²/2, অর্থাৎ x এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দুইটি আমাদের জানা। ln x আমরা শিখেছি ddx of ln x 1/x আর ইন্টিগ্রেশন অফ ln x আমরা জানি না। তার মানে দুইটাকে ইউবি ধরার একটা পদ্ধতি আমরা এখানে কিন্তু বুঝতে পারতেছি যে ln x কে ভি ধরা যাবে না, কারণ ln x এর ইন্টিগ্রেশন আমাদের জানা নাই। ভি মানে যাকে ইন্টিগ্রেট করব, তার মানে অবশ্যই ln x কে ইউ ধরতে হবে যার ডিফারেন্সিয়েশন আমাদের জানা। এই ক্ষেত্রে x কে ভি ধরতে হবে, যদিও x এর ইন্টিগ্রেশন করলে বেড়ে যায়, বাট ln x এর ডিফারেন্সিয়েশন 1/x দুটার গুণ করলে আবার কমে যাবে, আলটিমেটলি শেষ হয়ে যাবে। অর্থাৎ সব সময় যে x এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করা যাবে না, ব্যাপারটা তা নয়। আমাদের অঙ্কের প্যাটার্ন থেকে জিনিসগুলি প্র্যাকটিসের মাধ্যমে উঠে আসবে। তাহলে আমরা কাকে ইউ ধরবো? আমরা ইউ ধরবো ln x কে। দিস ইজ ইউ, দিস ইজ ভি। তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা লিখব ln x রেখে দিব, ln x রেখে দিব, x এর ইন্টিগ্রেশন করব, মাইনাস ডিফারেন্সিয়েশন করব ln x এর আর ইন্টিগ্রেশন করব x এর আর এই দুইটার হোল ইন্টিগ্রেশন। তাহলে x²/2 ln x এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা আগে লিখলাম, কারণ লগারিদমিক ফাংশনটার সিস্টেম হলো এইভাবে, মাইনাস ln x এর ডিফারেন্সিয়েশন 1/x আর x এর ইন্টিগ্রেশন x²/2 এটা গুণ করে dx। তাহলে আমরা কি পেলাম? 1/2 x² ln x মাইনাস 1/2 x dx। কাটাকাটি করলে দেন আমাদের রেজাল্ট হলো 1/2 x² ln x মাইনাস 1/4 x² প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। আমরা এই অঙ্কের মাধ্যমে এই ফর্মুলার মাধ্যমে ছোট্ট একটা অঙ্ক করলাম x ln x। তার মানে ln x ফাংশনটার কিন্তু আমাদের ডাইরেক্ট ইন্টিগ্রাল ফর্মুলাটা জানা নাই। আমরা ইচ্ছা করলে সেই ln x ফাংশনের ডাইরেক্ট ফর্মুলাটাও বের করতে পারি। আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস ডিপ্লোমাতে পড়েছো, অনেকে বাইপাস করে আসে, পড়ে না। কেন পড়ে না? একটু কঠিন, কিন্তু এই ফর্মুলা তো মাকে ছাড়বে না। আমি যদি শুধু ln x করি তাহলে এটা কিরকম হয়? এটাও বাইপাস দিয়ে করব, 1 × ln x। তো একইভাবে আমরা 1 কে করব ইন্টিগ্রেশন আর ln x এর করব ডিফারেন্সিয়েশন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে ফর্মুলাটা কি? ln x × 1 dx মাইনাস ইন্টিগ্রেশন ddx of ln x ইন্টিগ্রেশন অফ 1 dx হোল dx। আচ্ছা, 1 এর ইন্টিগ্রেশন কি কারো মনে আছে? বলেছিলাম কিন্তু খেয়াল করতে পারো না। হ্যাঁ, এই যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কাটা রেজাল্ট হলো x।
তার মানে x ln x মাইনাস ইন্টিগ্রেশন, এটা হলো 1/x আর এটা হলো x ইন্টু dx। তাহলে কি থাকে, x ln x minus 1 dx, that is x, plus integrating constant c। এই হলো answer। অর্থাৎ ln x এর ইন্টিগ্রেশন x ln x minus x plus integrating constant c। আমরা এতক্ষণ 21 নাম্বার ফর্মুলাটা দেখালাম এবং দুই একটি অঙ্ক এই ফর্মুলার মাধ্যমে করেছি, তবে সব অঙ্ক কিন্তু এই ফর্মুলার মাধ্যমে করা যায় না। যেমন করলেও আমাদের শেষ হয় না, এন্ডলেস ইন্টিগ্রেশন, এই টাইপের একটা অঙ্ক দেখাচ্ছি। মনে করো ক্যালকুলেট ইন্টিগ্রেশন e to the power x sin twice x dx, exponential function and trigonometric function sin। এখন আমরা এই ফর্মুলাটা দিয়ে করব, কিন্তু কোনোটাই কিন্তু শেষ হবে না, কোনো কালেই শেষ হবে না। এক্সপোনেনশিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশন আজীবন এক্সপোনেনশিয়াল ফাংশনই থাকে, ইন্টিগ্রেশন সেম। আর ট্রাইগোনোমেট্রিক ফাংশন sin x এর ডিফারেন্সিয়েশন cos হয়, cos এর sin হয়, sin এর cos হয়, ইন্টিগ্রেশনও cos হয়, sin হয়, cos হয়, sin হয়, এন্ডলেস সলিউশন, শেষ হতে চায় না। সেই ক্ষেত্রে এই টাইপের অঙ্ক যেগুলির ইন্টিগ্রেশন করলে শেষ হয় না, তাদেরকে আমরা ধরে সলভ করব। যে লেট I is equals to integration of e to the power x sin twice x dx। I ধরেছি কারণ কয়েকটি লাইন কাজ করার পরে আবারও এই ফাংশনটা পুনরায় এসে যাবে, তাকে আমরা I হিসেবে ট্রিট করব। এখন তুমি ইউ ভি ইচ্ছা মতো ধরতে পারো, কারণ দুইটারই ডিফারেন্সিয়েশন, দুইটারই ইন্টিগ্রেশন জানা, কোনোটাই বাড়বে না, কোনোটাই কমে না, একটা থেকে আরেকটা শুধু পরিবর্তন হয়। তাহলে আমরা বলতে পারি যে তাকে যদি আমরা এই ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা রেখে দিচ্ছি, যে কোনো একটাকে ধরলেই কি হবে? হবে e to the power x রেখে দিলাম, sin twice x এর ইন্টিগ্রেশন, sin twice x এর ইন্টিগ্রেশন হলো cos twice x by -2। sin twice x এর ইন্টিগ্রেশনটা আমরা -2টা মাইনাস উপরেও বসাইতে পারো, নিচে বসাইতে পারো, আমি উপরে বসিয়ে দিচ্ছি, উপরে মোর অ্যাকুরেট, না তোমার কাছে মনে হবে এটা কি লিখলাম। আচ্ছা, এতক্ষণ আমরা যে ফর্মুলাটা বসালাম sin twice x এর ইন্টিগ্রাল ফর্মুলা হলো -cos twice x by 2, ব্র্যাকেট দিয়ে বসিয়েছি ফর্মুলাতে, যেহেতু মাইনাস সেজন্য ফর্মুলার হিসাব অনুযায়ী একটি মাইনাস দিতে হবে, এই মাইনাসটা, তারপরে ইন্টিগ্রেশন du by dx অর্থাৎ e to the power x এর ডিফারেন্সিয়েশন e to the power x, আর sin twice x এর ইন্টিগ্রেশন হলো -cos twice x by 2, আর এই দুইটার পুনরায় ডিফারেন্স ইন্টিগ্রেশন। তাহলে এটা আমরা লিখতে পারি -1/2 e to the power x cos twice x, a মাইনাস হলো প্লাস 1/2 e to the power x cos twice x dx। একটু যোগ বিয়োগ করলাম। এখন আবার এখানে আমাদের এই ফর্মুলাটা ওয়ান্স এগেইন অ্যাপ্লাই করতে হবে, পুনরায় আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে কত হয় দেখো, আমরা একটু এই দিক থেকে লেখার চেষ্টা করি, -half e to the power x cos twice x প্লাস হাফ, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এই ফর্মুলাটা আমরা যদি করি e to the power x আর হলো 1/2 sin twice x, প্রথমের কাজটুকু করে নিলাম মাইনাস, তারপরে আসো ইন্টিগ্রেশন e to the power x 1/2 sin twice x dx। এটা থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, সমস্যা নেই। এবার আসো আমরা ইউ ভি এর ফর্মুলা আরেকবার অ্যাপ্লাই করেছি,
আবার গুণ করি, আবার যদি আমরা গুণ করি কত আসে দেখুন, আবার গুণ করলে আসতেছে, এই পাশে কিন্তু আছে আমাদের আই, দেখো আই ধরে নিয়েছিলাম, আই মানে হলো এই টার্মটুকু, তাহলে হলো -1/2 e to the power x cos 2i6 plus 1/4 e to the power x sin 2i6 plus a minus 1/2 1/2, তাহলে হয় 1/4 ইন্টিগ্রেশন e to the power x আর হলো sin 2i6 dx। আমরা এই লাইনটুকু পেলাম নিচের থেকে। খেয়াল করে দেখো এই অংশটুকু আমরা আই ধরেছিলাম, তাই না? আর ক্যালকুলেশন করার পরে আমরা কিন্তু এই অংশটুকু আবারও পেয়েছি না, e to the power x sin 2i6। হ্যাঁ, তার মানে কি আই পুনরায় আগমন ঘটেছে আই এর, তাহলে ওই জায়গায় আমরা আই বসিয়ে দিব এভাবে, or I is equals to -1/2 e to the power x cos 2i6 plus 1/4 e to the power x sin 2i6 minus 1/4 I, এই আইটা বসিয়ে দিলাম। এখন এই পোরশনটা পক্ষান্তর করব, তারপরে আমরা আই এর মানটা বসিয়ে দিব, ফাইনালি একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি বসাবো, এখন না বসালেও চলবে। তাহলে আই এবং 1/4 মিলে হবে 5/4 সমান -1/2 e to the power x cos 2i6 plus 1/4 e to the power x sin 2i6। তাহলে i সমান কত, 4/5 -1/2 e to the power x cos 2i6 plus 1/4 e to the power x sin 2i6 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি হবে একটি, আমরা জানি ইন্টিগ্রেশন করলে সি দেওয়া লাগে কিন্তু আমরা দিয়ে আসি না, তাই ফাইনালি একটা দিয়ে দিলাম। দেয়ারফর ইন্টিগ্রেশন অফ, আমাদের অঙ্কটি ছিল e to the power x sin 2i6 dx, রেজাল্ট কি পেলাম, এই দুটি গুণ করে দিচ্ছি আমরা, গুণ করে দিলে কত হয় হিসাবটা একটু করে দেখো, আমরা যদি 5টা এখানে রেখে দেই আর 4টা যদি ঢুকিয়ে দিই তাহলে হবে 1/5 আর e to the power x রেখে দিলাম, তাহলে আসতেছে 4 কাটা sin 2i6 minus 2 cos 2i6 plus ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। একটু এই টার্মটা আগে লিখেছি, এই টার্মটা পরে লিখেছি, 4টাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি আর 5 কমন রেখেছি, ভেতরে ঢুকানোতে 4 কাটা গিয়ে কিছুই থাকে না, আর 4 আর 2 কাটা গেলে এখানে একটা 2 থাকে। আমাদের আজকে কিন্তু অনেক ফর্মুলা দেখিয়েছি, জি স্যার। আসলে তোমাদের মাথাও গরম হয়ে যাওয়ার কথা, আজকে আমি আর পড়াচ্ছি না। যে কয়টি ফর্মুলা, সম্ভবত এটা ছিল 21 নাম্বার ফর্মুলা, 21 নাম্বার ফর্মুলা, এই 21 নাম্বার ফর্মুলাটা সহ আমরা আগামী ক্লাসে আরেকটি ফর্মুলা পড়াবো। তবে স্যার ইন্টিগ্রেশনটা একটু স্যার একটু ভালোভাবে করায়েন স্যার, এটাতে গ্যাপ আছে সবার স্যার। হ্যাঁ, আমি তো চেষ্টা করতেছি, বাকিটা তোমাদের, ঠিক আছে স্যার ভেঙে ভেঙে স্যার সবকিছু ভেঙে ভেঙে একটু কষ্ট করে স্যার করাই দিন হ্যাঁ স্যার। অবশ্যই। এখন আগে আজান দিছে স্যার আমাদের দিকে। হ্যাঁ, আমি আবারও বলে দিচ্ছি, কাউন্ট হবে না। আচ্ছা, আজান দিচ্ছে, আমি বলেছিলাম 30-এ শেষ করে দিব, তো ঠিক আছে, তোমরা উইদিন মিনিট, 1 মিনিটে সবাই অ্যাটেন্ডেন্স দাও, আর আগে যারা দিয়েছো তারা আবার দিতে হবে, আগে যারা অ্যাটেন্ডেন্স দিয়েছো আবার দিতে হবে, অন্যথায় তোমাদের অ্যাটেন্ডেন্স রেকর্ড থাকবে না। আমি আবার বলে দিচ্ছি, যারা দিয়ে চলে গেছো তারা কিন্তু মিসিং। আর আমরা ইনশাআল্লাহ আমাদের ইন এডিশন একটি ক্লাস লাগবে,
সেটা কখন হবে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের ওপিনিয়ন জানতে চাইবো। সেটা আমি আমার মনে হয় বৃহস্পতিবার বিকালে যদি নেই, সন্ধ্যার পরে আফটার মাগরিব এই 1 ঘন্টার জন্য, তাহলে আমরা আমাদের যে পেছনে পড়ে যাচ্ছি যে পোর্শনগুলি সেগুলি রিকভার করতে পারবো। জি স্যার, কিন্তু হচ্ছে যে যদি একটু আগে দিতেন তাহলে ভালো হতো। বৃহস্পতিবার তো আমাদের ক্লাস নাই, 5টা আগে থেকে 5টায় আমার তরফ থেকে সমস্যা নাই, কারণ আবার অনেকের জব থাকে তো। এখন তো আমরা 5টায় করতেছি। আমরা যদি মাগরিবের নামাজের পর করি তাহলে অসুবিধা আছে। তাহলে আমরা বেশি টাইম পাইতেছি, প্রায় 9টা 10টা পর্যন্ত আমরা ম্যাথ করতে না, পারতেছি। অত সময় লাগবে না। আমি বৃহস্পতিবারে এই 5টায় দিলে অনেকে চাকরি করে, ওই টাইমে তাদের কষ্ট হয়। আপনি করানোর স্যার, পরে দিলে আমাদের যে সুবিধা। প্রবলেম আছে ওগুলো সলভ করে দিবেন। আচ্ছা, তাহলে আমি 5টা না 5:15টায় দিতে পারি, আর 5:15টায় স্যার, যথেষ্ট। স্যার 5টা দিয়েন না স্যার, অনেকের সমস্যা স্যার, জব করে স্যার। হ্যাঁ, তো জি জি স্যার জি। শুক্র শনিবার ঠিক না না, শুক্র শনিবারে তো হচ্ছে না, আমাদের তো 1 ঘন্টা মিসিং হয়ে যাচ্ছে। 1 ঘন্টা মিসটা আমরা পাবো কোথায়? আমার সিলেবাস তো শেষ হবে না, বুঝতে পেরেছো? আমি যে 1 ঘন্টা পড়ালাম মাত্র, সেজন্য তুমি চ্যাট বক্সে আইডি লিখো, চ্যাট বক্সে আইডি লিখো। গৌতম, ঠিক আছে। এখন না লিখলে হবে না কিন্তু। লিখেছো? আসসালামু আলাইকুম। হ্যাঁ, 15 আইডি জি পেয়েছি। ওকে, আল্লাহ হাফেজ।